দেওয়ার পরে এসব নিয়ে যে মার্কেটে ছবি উঠাইলো, সাজায় গুজিয়ে নিয়ে যে ছবি উঠাইলো, সেগুলা ছবি মার্কেটে সেল দিয়েছে। সেল দেওয়ার পরে কাস্টমাররা পছন্দ করে। আমি 3 দিন গেছি নাইটে, যাওয়ার পরে আমি বুঝতে পারলাম এখানে খারাপ কিছু হয়, কিন্তু ওইখানে যদি কিছু বলতাম আমারে মাইরা ফেল দিত ওরা। পরে তখন আমি এসব কাজ করলাম, করার পরে আমি যখন বুঝতে পারলাম যে মাসে তো 1.5 লাখ টাকা পাবো, আমি রাজি হয়ে গেলাম, আমি করতে বাধ্য হলাম। আমি করতে করতে একদিন হঠাৎ করে ওইখানে আরো সুন্দর সুন্দর মেয়ে ছিল, তাদেরকে নিল না। দিনের বেলা ডের কাজ, আমারে পছন্দ করলো। আর একটা মেয়ে ছিল কালো করে, তারে পছন্দ করছে। আমাদের দুইজনকে পছন্দ করে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে আমরা দুপুর 2টার সময় বের হয়েছি। বের হয়ে যেই হোটেলের সামনে দাঁড়ায় থাকার কথা ছিল ওইখানে গেছি। আমাদের কাছে ইন্ডিয়ার আধার কার্ডও ছিল, থাকা সত্ত্বেও আমরা ধরা খাইছি। পুলিশ আইসা সিভিল পোশাকে আইসা কইছে আমি তোমাদের কাস্টমার নিতে আসছি। পরে আমাদেরকে গাড়িতে ওঠানোর পরে জিজ্ঞাসা করে, আমি চিনি না, ওইখানকার পুলিশের গাড়ি চিনি না, সাদা কালার, এই জন্য কিচ্ছু বুঝতাম না, নতুন সিভিল পোশাকের পুলিশ, তাও বুঝি নাই। বলতেছে আমরা যেখানে যাইতেছি, যে হোটেলে ঢুকতেছি, এটা পুলিশের হোটেল। কয়েকটা সমস্যা আছে। কয় তোমরা বাসায় কয়জন থাকো, তোমার আধার কার্ডে কি নাম আছে, তোমার আধার কার্ডটা একটু আমার কাছে দাও। তখন আমার ফোনের মধ্যে আধার কার্ডের পিক ছিল, সেই পিকগুলো ওনারে দিয়েছি। কাছে আমার জীবন কাহিনী তুলে ধরবো, শুনলে আপনাদের পায়ের তলা থেকে মাটি অবধি সরে যাবে। আমি যখন ছোট ছিলাম, বাবা মায়ে আমারে দেখতে পারতো না, অনেক মারধর করতো, স্কুলে পড়াশোনা করতে দিত না। পরে আমার বাবা আলাদা হয়ে যায় আমার মায়ের কাছ থেকে, সে আলাদা বিয়ে করে, আমার মা আলাদা বিয়ে করে, আমাদের দেখে না। পরে তখন আমি একটু যখন বড় হলাম, একজন আমারে বলল ঢাকায় নিয়ে যা, কাজ শিখাবো। কাজে আসলাম, এসে বাসা বাড়িতে কাজ করলাম। করার পরে একটা ছেলের সাথে প্রেম ভালোবাসা হয় আমার। সেও ওইখানে কাজ করতো, সে আমারে দেখে টাঙ্কি মারতো, করতো, মানে সে আমারে অনেক ভালোবাসতো, পছন্দ করতো। এইভাবে হইতে 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 আমি তারে বলি যে তুমি কি আমারে পছন্দ করো? সে বলে হ্যাঁ আমি তোমাকে পছন্দ করি, তোমাকে বিয়ে করব। পরে আমি বললাম তুমি তো খাও কাজ করে, তুমি আমারে খাওয়াইতে পারবা? কয় যা পাবো আমি তোমারেই খাওয়াবো। এইভাবে হইতে হইতে আমরা বিয়ে করলাম। বিয়ে করার পরে আমরা কাজ কাম করতে করতে ছাইরা দিলাম। সে অন্য জায়গায় কাজ নিল, সে যেয়ে কাঠের কাজ শুরু করে দিল। তারপরে আমি একজনের পাল্লায় পড়ে আমারে বলে যে তোমাকে অনেক ভালো লাগে, ছেলেটা অনেক সুন্দর, স্মার্ট হয়ে ঘুরে। আমারও স্বামী তখন মনে করেন সেও তোরা স্মার্ট না, সে লুঙ্গি পরে গ্রামের অঞ্চলে যেরকম মানুষ চলে এরকম ভাবে চলতো। আমি তখন এই ছেলেটার পাল্লায় পড়ে যাই, সে ছেলেটাকে অনেক ভালো লাগতো। পরে সেই ছেলে বলল তোমারে আমি ইন্ডিয়ায় দিয়ে পাঠাবো, ইন্ডিয়ায় গেলে তুমি অনেক টাকা ইনকাম করতে পারবা। আমি বলি কিভাবে? কয় তুমি বুঝবা না, ওইখানে গেলেই তুমি বুঝতে পারবা। আমি কই কোনো খারাপ কাজে জড়িত হব না তো? কয় না না, কোনো খারাপ কাজ না, ওইখানে গেলে অনেক ভালো, তুমি ওইখানে যাবা, শুধু হচ্ছে ড্রেসের মানে একটা কোম্পানিতে তুমি চাকরি করবা, সেখানে শুধু তুমি ড্রেস সেল দিবা সবার বাসায় বাসায়। আমি অনেক খুশি হলাম যে যাক, ও আমারে বললো 1.5 লাখ টাকা মাস তুমি পাইবা। আমি কইতাছি যে এত টাকা মাস পাবো শুধু সবার বাড়ি বাড়ি যে জামা কাপড় সেল দিয়ে? আমি খুশি হইলাম। হওয়ার পর আমি বললাম হ্যাঁ আমি যাব। যাওয়ার পথে সে আমারে যশোর নিয়ে যায়। যশোর নিয়ে যাওয়ার পরে ওইখানে অনেক জঙ্গলের পথ বের হতে হয়। জঙ্গলের পথ বের হতে যেয়ে যখন বর্ডার পার হই, ওইখানে 3টা তার কাটার বেড়া ছিল, আর নিচে গর্ত করে পানি দিয়ে রাখছে। এক তার কাটা বেড়া পার হওয়ার সময় যেগুলো দালালগুলো ছিল, দালালগুলো বলে যে তার কাটা পার হও 3টা, পার হওয়ার পরে আরেক দালালের হাতে তোমরা যাইবা। আমরা ছিলাম ওইখানে 3টা মেয়ে। পার হওয়ার সময় বিএসএফ আইসা এক তার কাটা পার হইতে লাগছি, বিএসএফ এরা গালিগালাজ করে হিন্দিতে। পরে 2 তার কাটা পার হইতে লাগছি, দেখছি বিএসএফরা চলে আসে। আমার শরীরের জামা কাপড় ওই তার কাটার সাথে বেঁধে যায়, জামা কাপড় ছিঁড়ে নিয়েই আরেক তার কাটা পার হতে লাগছি, বিএসএফ আমার পা ধরে নিচ্ছে। পরে পা দিয়ে বিএসএফ এর মুখে লাথি মাইরা থুইয়া আমি উঠে গেছি। উঠে যেয়ে দালালের সাথে দৌড় মারছি, অনেক দৌড়ে। আমি অনেক আতঙ্কে ছিলাম এবং পায়ের ভিতরে হাত পায়ে আমার মনে করেন তার কাটা দিয়ে কাইটে গেছি। তারপর আমি ইন্ডিয়ায় যাই। ইন্ডিয়ায় যাওয়ার পরে ওইখানে প্রথম প্রথম খুব ভালোই লাগলো। সেখানে দালালরা নিয়ে গেল, নিয়ে যেয়ে
খোলা আকাশের নিচে সারা রাত কাটাইলো। কাটানোর পরে ওইখানে থাকার পরে ভোর হইলো, ওদের বাড়িতে নিয়ে গেল। যার মাধ্যমে নিয়ে গেছে সেই দালালকে ফোন দিল। ওই দালাল এসে সে মোটরসাইকেলে করে নিয়ে গেল, ড্রেস আপ কিনে দিয়ে সে নিয়ে গেল, যেন মানুষ বুঝতে না পারে যে আমরা অন্য কোথাও থেকে আসছি। যাওয়ার পরে যার কাছে আমরা যাওয়ার কথা ছিল সে নিয়ে যে কলকাতায় দিল। কলকাতায় থেকে তখন আমাদেরকে নিয়ে গেল আবার ওড়িশাতে যাওয়ার পর ছিলাম 8 দিন। 8 দিনের মধ্যে মার্কেট করে দিল, ড্রেস আপ কিনে দিল। 25,000 টাকার শুধু কসমেটিক কিনে দিয়েছে, কয়েকটা ফাউন্ডেশন, আর 10,000 টাকার জামা কাপড় নিয়ে দিয়েছে। অনেক ভিআইপি অবস্থা। আমি তো দেখে অবাক যে এত জামা কাপড়, এত ড্রেস আপ, এত কসমেটিক, আমি কি করব এত কিছু নিয়ে? আমি নাকি সেলম্যান, তাহলে আমি এসব নিয়ে কি করব? পরে যখন এত কিছু কিনে দিল, সব শর্ট ড্রেস কিনে দিল। কিনে দেওয়ার পরে এসব নিয়ে যে এক মার্কেটে ছবি উঠাইলো, সাজায় গুজে নিয়ে যে ছবি উঠাইলো, সেগুলা ছবি মার্কেটে সেল দিয়েছে। সেল দেওয়ার পরে কাস্টমাররা পছন্দ করে। আমি 3 দিন গেছি নাইটে, যাওয়ার পর আমি বুঝতে পারলাম এখানে খারাপ কিছু হয়, কিন্তু ওইখানে যদি কিছু বলতাম আমারে মাইরা ফেল দিত ওরা। পরে তখন আমি এসব কাজ করলাম। করার পরে আমি যখন বুঝতে পারলাম যে মাসে তো 1.5 লাখ টাকা পাবো, আমি রাজি হয়ে গেলাম। আমি করতে বাধ্য হলাম। আমি করতে করতে একদিন হঠাৎ করে ওইখানে আরো সুন্দর মেয়ে ছিল, তাদেরকে নিল না। দিনের বেলা ডের কাজ, আমারে পছন্দ করলো। আর একটা মেয়ে ছিল কালো করে, তারে পছন্দ করছে। আমাদের 2জনকে পছন্দ করে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে আমরা দুপুর 2টার সময় বের হয়েছি। বের হয়ে যেই হোটেলের সামনে দাঁড়া থাকার কথা ছিল ওইখানে গেছি। আমাদের কাছে ইন্ডিয়ার আধার কার্ডও ছিল, থাকা সত্ত্বেও আমরা ধরা খাইছি। পুলিশ আইসা সিভিল পোশাকে আইসা কইছে আমি তোমাদের কাস্টমার নিতে আসছি। পরে আমাদেরকে গাড়িতে ওঠানোর পরে জিজ্ঞাসা করে, আমি চিনি না, ওইখানকার পুলিশের গাড়ি চিনি না, সাদা কালার, এই জন্য কিচ্ছু বুঝতাম না, নতুন সিভিল পোশাকের পুলিশ, তাও বুঝি নাই। বলতেছে আমরা যেখানে যাইতেছি, যে হোটেলে ঢুকতেছি, এটা পুলিশের হোটেল। কয়েকটা সমস্যা আছে। তোমরা বাসায় কয়জন থাকো, তোমার আধার কার্ডে কি নাম আছে, তোমার আধার কার্ডটা একটু আমার কাছে দাও। তখন আমার ফোনের মধ্যে আধার কার্ডের পিক ছিল, সেই পিকগুলো ওনারে দিয়েছি। আমার ফোনটা উনি নিয়ে নিল। কথা কইতেছিলাম, কয় আমি একটু কথা বলি দাও। আমি যার মাধ্যমে কাজে ঢুকছি এই দালালটার সাথে কথা বলতেছিল। তখন আমি ওনারে ফোনটা দিয়ে দিই। ওনার কাছে ফোন চাই, ফোন দেয় না। থানায় নিয়ে যাওয়ার পরে দেখি যে এটা থানা। ওরা ছিল ডিআইজি অফিসার। যে ডিআইজি অফিসার মহিলাটা আরেকজন ছিল। এ বলতেছে তুমি কোন দেশের, আমার হিন্দি ভাষায় বললো। আমি তখন বলি আমি ইন্ডিয়ার। তখন বলে তোমার প্রমাণ দেখাও। আমি আধার কার্ড দেখাইলাম। দেখানোর পরে তোমার নাম কি, আমার নাম বললাম। বলে তোমার বাবার নাম কি, সেইটাও বললাম। বলে তুমি কোথায় জন্ম নিয়েছো, বললাম কলকাতায়। যখন বললো কলকাতা কোন জায়গায়, আমি অত কিছু পড়ি নাই আধার কার্ডের ভিতরে, যার কারণে আমি ধরা খেয়ে গেছি। পরে তখন বলছে তুমি সত্যি কথা বলবা, না হলে তোমারে কিন্তু আমরা পাকিস্তানে পাঠাইয়া দিব। যখন এই কথা বললো তখন আমি বললাম যে না আমি বাংলাদেশি। তার আগে আমার ফোনের পাসওয়ার্ড খুলে নিছে আমার কাছ থেকে, দিয়ে ফোনের থেকে সব পাইছে, বাংলাদেশি নাম্বার পাইছে, আমার বাংলাদেশি ভোটার আইডি কার্ড, বাংলাদেশি জন্ম নিবন্ধন, সব আমার ফোনের মধ্যে ডকুমেন্টস ছিল। 1000টা নাম্বার পাইছে বাংলাদেশি। পরে ওরা বুঝতে পারছে আমি বাংলাদেশি। যখন স্বীকার করতে চাইতেছিলাম না তখন আমার রিমান্ডে নিয়ে যেতে লাগছিল। তখন আমি বলছি হ্যাঁ আমি বাংলাদেশি। তখন বলে তোর সাথে কয়টা মেয়ে থাকে। তখন আমার সাথে পিক ওঠানো ছিল, যার কারণে আমি সব মেয়ের নাম বলে দিছি। বলে দেওয়ার পরে একজন মেয়েরে ধরার জন্য আমারে গাড়ি করে নিয়ে গেছে তাদের সাথে। তারে ধরতে পারে না, এই জন্যে মার্কেটের ভিতরে আমারে ধরে অনেক মারছে। মারার পরে আইসা দেখি যে আমার যে আমার মালিক ওইখানে চেয়ারে বসা। আমি তারে দেখে হতভঙ্গ হয়ে গেলাম। তারে দেখে আমি কান্না শুরু করে দিলাম। যখন তারে বলতে গেলাম যে আমি কিচ্ছু করি নাই, আমারে ধরে নিয়ে আইছে, কয় আমারেও তো ধরে নিয়ে আইছে। তখন আমার ভয় জানি আরো নামা আসলো, যখন আমাদের বাঁচাবে কেডা। তারপরে দেখলাম একে একে আমাদের গ্রুপের 8টা মেয়েরে ধইরা ফেল দিল। ধরার পরে আমাদেরকে পরের দিন জেলে পাঠাইয়া দিল। সেই জেল ছিটটা ছিল পাহাড়ের অঞ্চলে। সেইটা হলো পুরাতন একটা জেলখানা। সেই জেলখানা শুধু বাংলাদেশিদের জন্য করা হয়েছে। এক সাইডে মেয়েদের রাখতো, এক সাইডে ছেলে পুরুষদের রাখতো। আমাদেরকে রাখার পরে বলল 1 সপ্তাহের মধ্যে তোমাদের পাঠিয়ে দেব। 1 সপ্তাহ চলে গেল, তাও পাঠাই না।
পরে একজনের ফোন দিয়ে 20 দিন পরে দেশে খবর দিলাম। দেশের মানুষ জানতে পারলো আমি বেঁচে আছি, আমার স্বামী জানতে পারলো আমি বেঁচে আছি, আমি মরি নাই। ও মনে করছে যে আমি মরে গেছি। পরে তার কিছুদিন পরে প্রতি সপ্তাহে সপ্তাহে কথা বলতে দিত। ওইখানে একটু কষ্ট ছিল, সকালে খাইতে পারতাম না, যেগুলো খাবার খাওয়া যায় না। জেলখানার অনেক কষ্ট, কারো সাথে কোনো কথা বলতে দেয় না। এইভাবে করতে করতে 1 মাস হয়ে গেল। তারপরে একদিন হঠাৎ করে বলে তোমাদেরকে আজকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে। আমাদের ওড়িশার থেকে প্লেনে উঠাইয়া আমাদের তখন পাঠাইলো আপনার শিলিগুড়িতে পাঠানোর পরে শিলিগুড়ি থেকে বিএসএফ এর হাতে তুলে দিল, আর্মির ক্যান্টনমেন্টে তুলে দিল। আর্মিরা নিয়ে এসে ওখানে গোনাগুনি করলো, গোনাগুনি করার পরে বিএসএফ এর হাতে তুলে দিল। বিএসএফ এরা নিয়ে এসে খাওয়ান দাওয়ান করাইয়া রাত 10টা বাজে। তখন বলতেছে রাত 1টা বাজলে তোমাদের বাংলাদেশে ছেড়ে দেওয়া হবে। যখন রাত 1টা বাজলো তখন আমাদেরকে বর্ডারের লাইট বন্ধ করে বর্ডারের গেট খুলে দিয়ে আমাদের ইন্ডিয়ার শেষ সীমানায় ছেড়ে দিয়ে বললো এই দিক দিয়ে এই আল দিয়ে সোজা যাও, পরে রাস্তা পাইবা, তারপর পাকা রোড পাইলেই তোমরা বেঁচে যাবা। কিন্তু যদি ধরা পড়ো আমাদের কোনো দাবি সভা নাই তখন। কিন্তু আমরা আইছিলাম, ঠিকই আইছিলাম, কিন্তু এক পথে না যেয়ে আমরা অন্য পথে চলে গেছি, যার কারণে আমরা রাস্তা ভুল করছি। পরে আমরা বাংলাদেশের বিএসএফ এর হাতে ধরা পড়ে যাই। আমাদেরকে থানায় রাখলো। থানায় রাখার পরে ফ্যামিলিদেরকে ফোন করা হলো, ফ্যামিলিরা ডকুমেন্টস নিয়ে আসলো। এইখান থেকে আমাদেরকে ধরছিল আপনার বাংলাদেশের শেষ সীমানায় পঞ্চগড়ে ধরছিল। পঞ্চগড় থেকে আমাদের যেখানে যার থানা সেইখানে মনে করেন একটা লোকেশন পাঠাইলো। ওরা তখন ওই অনুযায়ী বাড়ি বাড়ি যে সার্চ করলো, যে আসলে ইনকোয়ারি করলো, ইনকোয়ারি করে জানতে পারলো যে হ্যাঁ আমি বাংলাদেশি। তারপরে তারা আমাদেরকে 5 দিন পরে ছাইড়া দিল। দেওয়ার পরে এখন আমি এই যে স্বামীর সংসার নিয়ে সুখেই আছি।